ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিকভাবে আছো। আজকে আমরা আলোচনা করতে চলেছি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া অর্থাৎ ফার্টিলাইজেশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। ফ্লাওয়ারিং প্লান্টস বলতে সাধারণভাবে সপুষ্পক পুষ্পকেই আমরা বলতে চেয়েছি। সাধারণতভাবে আমরা নিষেক বলতে অর্থাৎ ফার্টিলাইজেশন বলতে আমরা বুঝি বা নিষেক ক্রিয়া বলতে আমরা যেটা বুঝি যে সাধারণভাবে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন বা সাধারণভাবে পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেটের সমন্বয় বা ইন্টারঅ্যাকশন বা আমরা তাহলে আমাদের এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একটি সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে তারা মিলিত হতে পারে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণভাবে আমরা তাহলে নিষেকের জন্য অবশ্যই দুটো পৃথক উদ্ভিদের অথবা দুটি পৃথক ফুলের প্রয়োজন হবে। সাধারণভাবে আমরা এই যে পুরুষ ফুল বা যে ফুলের পুংকেশর আছে তাকে বলছি কি অ্যান্ডোসিয়াম। এই অ্যান্ডোসিয়াম আরেকটি স্ত্রী ফুল বা আমরা যে ফুলের সাধারণভাবে এই গাইনোসিয়াম বা গর্ভকেশর উপস্থিত। এরকম দুটো পৃথক ফুলের থেকে যে গ্যামেট বা যে জননকোষ তৈরি হবে সেই জননকোষের গঠনটা আমাদেরকে একটু আগে জানার প্রয়োজন আছে। তার কারণ তা না হলে আমরা কিন্তু নিষেক প্রক্রিয়াটা কি আমরা সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবো না। সাধারণতভাবে এই উদ্ভিদের দেহে নিষেক প্রক্রিয়া সম্পর্কে আমাদের ধারণাটা এসেছিল বৈজ্ঞানিকভাবে 1694 পরে বিজ্ঞানী রুডলফ ক্যামেরিয়াস প্রথম সাধারণভাবে উদ্ভিদের দেহে নিষেক প্রক্রিয়াটা ফার্টিলাইজেশন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন হচ্ছে 1694 এবং তারও অনেক পরেই আমাদেরকে আরো একজন বিজ্ঞানী বিশেষ করে জিবি আমেসি নামে একজন সায়েন্টিস্ট ইনি কি বললেন না পরাগ রেণু অর্থাৎ পোলেন উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার জন্য অংশগ্রহণ করে সে বিষয় সম্পর্কে উনি বললেন। কি বললেন না পোলেন বা পরাগ রেণু উদ্ভিদে নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এ বিষয়ে উনি প্রথম এই ধারণাটা দিলেন। পরাগ রেণু আমাদেরকে উদ্ভিদের নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এ বিষয়ে উনি প্রথম ধারণা দিলেন। আমাদের তারপরে আমরা এই নিষেক প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করতে শুরু করলে আমরা যে একটি অ্যান্ডোসিয়াম বা পুংকেশরে গেছি, পুংকেশরের মধ্যে দেখো প্রচুর পরিমাণে পরাগধানী থাকে, পরাগধানীর মধ্যে থাকে প্রচুর পরাগ রেণু, আমরা যাকে বলছি কি পোলেন। পরাগ রেণু থাকে প্রচুর পরিমাণে। এই পোলেন তার একটি আকৃতি আমরা এখানে বা একটি আণবিক গঠন আমরা এখানে অঙ্কন করেছি। কি করেছি না আণবিক গঠনে দেখো এই বাইরের দিকে যে স্তরটা আছে তার নাম হচ্ছে এক্সাইন আর ভিতরের দিকে যে স্তরটা হচ্ছে ইনটাইন। ভিতরের দিকে যেটা তার নাম হচ্ছে ইনটাইন। এখানে দেখো এই একটি পোলেনের মধ্যে আমরা যদি দেখি আণবিকভাবে এখানটা দুটি নিউক্লিয়াস সমন্বিত একটি কোষ আছে, যে কোষগুলোকে আমরা বলছি কি গ্যামেটিক সেল। এই গ্যামেটিক সেলের মধ্যে কি আছে না গ্যামেটিক সেলের মধ্যে আছে দুখানা নিউক্লিয়াস। যে নিউক্লিয়াস গুলোকে সাধারণত আমরা বলছি তার নাম কি জেনারেটিভ নিউক্লিয়াস। এই জেনারেটিভ নিউক্লিয়াসটা আমাদের পরবর্তীকালে কি তৈরি করছে জেনারেটিভ নিউক্লিয়াসে আমাদের ক্ষেত্রে পরবর্তী তৈরি করছে পুং জননকোষ অর্থাৎ গ্যামেটিক সেল এবং তার নিউক্লিয়াস অর্থাৎ পুং জননকোষ এবং আরেকটি অংশ যেটা থাকছে সেটাকে আমরা বলছি সাধারণত কিনা ভেজিটেটিভ সেল। এটার নাম কি ভেজিটেটিভ সেল। এই ভেজিটেটিভ সেলটা পরবর্তীকালে আমাদেরকে কি তৈরি করছে না এই ভেজিটেটিভ সেলটা আমাদের পরবর্তী হচ্ছে টিউব নিউক্লিয়াস। এই ভেজিটেটিভ সেল হচ্ছে টিউব নিউক্লিয়াস তৈরি করছে। আমাদের এই ভেজিটেটিভ সেল পরবর্তীকালে আমাদেরকে নির্ণয় করছে টিউব নিউক্লিয়াস। তাহলে আমাদের এটা হলো মূলত ভাবে আমাদের হলো একটি পুং গ্যামেট বা মাইক্রোগ্যামেট
তার গঠন এবং সে কোথা থেকে আসছে সে সম্পর্কে ধারণা। আমরা তারপরে চলে আসছি গর্ভকেশর বা গাইনোসিয়াম, অর্থাৎ একটি গর্ভকেশরের মধ্যে কি থাকছে? ওভারি বা ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে কি হচ্ছে? অনেকগুলো ডিম্বক থাকে, ওভিউল থাকে অনেকগুলো, ওভিউল বা এগ থাকে অনেকগুলো, বা এগ আছে অনেকগুলো। এই প্রত্যেকটা এগ বা প্রত্যেকটা ওভিউলটাকে আমরা যদি একটু বড় করে দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সাধারণতভাবে প্রত্যেকটা ওভিউলের মধ্যে 8খানা করে নিউক্লিয়াস আছে। কিরকম ভাবে? 8 নিউক্লিয়াস আছে, 8 নিউক্লিয়াস। দেখো 7 সেল আছে, 7 সেলস কিভাবে আছে দেখো। সাধারণভাবে যদি আমরা একটু ওভিউলকে বড় করে দেখি তাহলে এই জায়গাটাকে আমরা বলছি ডিম্বক রন্ধ্র, তার এখানে একটি 3খানা কোষ আছে, ঠিক আছে। 3খানা কোষের মধ্যে দেখো 2+1, দুটো আছে সহকারী সেল, অ্যাক্সেসরি সেল, আর ইন দ্য মিডল ইট ইজ ওভিউল অর্থাৎ ডিম্বাণু। তাহলে সেটা হলো 1টা। আর ঠিক অপোজিটে দেখা ডিম্বক মূল যেখানে থাকে অর্থাৎ চ্যালাজিও যেখানে আছে, ডিম্বক মূল এখানে দেখো 3খানা কোষ সমষ্টি আছে। একটা হচ্ছে প্রতিবাদ কোষ সমষ্টি, ঠিক আছে, প্রতিবাদ কোষ সমষ্টি আছে। আর মিডলে অর্থাৎ সেন্টারে এখানে আছে কি দেখো, এখানে আছে 1+1, 2 নিউক্লিয়েটেড সিঙ্গেল সেল, যেটাকে আমরা সাধারণত বাংলা বলতে থাকি এখানে নির্মিত কোষ বা নির্মিত নিউক্লিয়াস যুক্ত কোষ, যেখানে মধ্যে সাধারণভাবে আমাদের 2খানা নিউক্লিয়াস আছে। তাহলে আমরা কতগুলো কোষ পেলাম? দেখো 7খানা কোষ পেলাম, তাই তো। এই যে 7খানা কোষ পেলাম, 7খানা সেল। আর আমরা নিউক্লিয়াস কত পাচ্ছি? 8খানা। তাহলে আমাদের কতগুলো কোষ বেরোলো? কোষ হলো 7খানা, 1 2 3 4 5 6 7। আর নিউক্লিয়াস কটা হলো? 1 2 3 4 5 6 7 8খানা নিউক্লিয়াস। তাহলে একটি যদি আমরা ডিম্বক দেখি তার মধ্যে ডিম্বাশয়ের মতো যে অংশ, যে ডিম্বকের মধ্যে 8খানা নিউক্লিয়াস আছে এবং 7খানা সেলস আছে। এবারে যেটা হলো এইভাবে নিষেক প্রক্রিয়াটা কখন কিভাবে হয়। সাধারণভাবে আমরা যে সমস্ত ক্রস পলিনেশন এজেন্ট আছে অর্থাৎ ইতর বাহক যারা আছে তারা কি করে? ইতর বাহকগুলো কি করে না, তারা পুরুষ ফুল থেকে অর্থাৎ পরাগরেণুগুলোকে এরকম গর্ভমুণ্ডের মধ্যে স্থানান্তরিত করে। তারপরে সেখানে কি হয় না, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই যে কাজটা দেখতে পাই কি হয় না, আমাদের পোলেন এবং পিস্টিল তার মধ্যে ইন্টারঅ্যাকশন হয়। কি হয় না, পোলেন অ্যান্ড পিস্টিল ইন্টারঅ্যাকশন হয়। অর্থাৎ আমরা সাধারণত জানি কি বীজের অঙ্কুরোদ্গম হয়, বীজের অঙ্কুরোদ্গম হওয়ার পরে বীজ থেকে ভ্রূণমূল নির্গত হয়, তারপরে ভ্রূণমুকুল নির্গত হয়। ঠিক সেরকম ভাবে কিন্তু পরাগরেণু অর্থাৎ পোলেনের অঙ্কুরোদ্গম হতে হয়। অঙ্কুরোদ্গম হওয়ার জন্য কতগুলো শর্ত থাকে আমরা সেগুলো পরে ভিডিওতে আলোচনা করব। এখানে যেটা আছে যে এখানে গর্ভমুণ্ডের মধ্যে এটা রোমশ আকৃতির হয়, নরম, চটচটে, আঠালো হয়, আর্দ্র বিশিষ্ট হয়, যার ফলে হচ্ছে শুষ্ক রেণু এসেও এখানকার মধ্যে সে অনুকূলভাবে অঙ্কুরিত হওয়ার যোগ্য হয়ে ওঠে। তারপরে কি হয় না, প্রত্যেকটা পরাগরেণু অঙ্কুরিত হওয়ার পরে এরকম দেখো পরাগ নালিকা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, পোলেন টিউব, পরাগ নালিকা সৃষ্টি হয়। এবং প্রত্যেকটা নালিকা কি হচ্ছে দেখো, প্রত্যেকেই কিন্তু কি হচ্ছে আস্তে আস্তে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হচ্ছে। প্রত্যেকের গতি কিন্তু এরকম ভাবে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হচ্ছে। কার মধ্য দিয়ে? গর্ভদণ্ডের মধ্য দিয়ে, ঠিক আছে। এইবার দেখো এই পরাগনালীর মধ্যে এখানে দুটো কি আছে, পুংজনন কোষ বা পুংগ্যামেট দুটো আছে, এবং আরেকটি আছে কি নালিকা নিউক্লিয়াস, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম ভেজিটেটিভ নিউক্লিয়াস, সেটাই এখন হচ্ছে নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস। এবারে এখান থেকে এই যে পুংজনন কোষ দুটো আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, অগ্রসর হয়ে ওরা কি করছে ডিম্বকের মধ্যে প্রবেশ করে যে ডিম্বাণু আছে তাকে নিষিক্তকরণ করবে। এই নিষিক্তকরণ ঘটনাটা সাধারণত ভাবে আমাদের কি হচ্ছে উদ্ভিদের দেহের এই নিষেক ক্রিয়াটা
ভীষণই গুরুত্বপূর্ণ ঘটনা এখানে। কিভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠছে দেখো না, আমাদের এই যে ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ডিম্বক পরাগ নালিকা, এই পরাগ নালিকার যে প্রবেশ করবে, এই প্রবেশ করাটা সাধারণভাবে তিনটি পদ্ধতির সাহায্যে হয়। কটি পদ্ধতির সাহায্যে? তিনটি পদ্ধতি বা 3 রকম পদ্ধতির সাহায্যে হয়। প্রথমে যেটা আছে তার হচ্ছে পোরোগ্যামি। প্রথমটার নাম কি আছে? পোরোগ্যামি, বা এটাকে বলছি পোয়াস থেকে পোরো, অর্থাৎ ছিদ্র। ছিদ্রটা কি বা রন্ধ্র, রন্ধ্রটা কি? ডিম্বক রন্ধ্র, বা আমরা যাকে বলছি কিনা মাইক্রোপাইল, ডিম্বক রন্ধ্র। এবার যে পরাগ নালিকাটা ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকবে, আমরা তখন তাকে বলছি কিনা এই যে পোরোগ্যামি বা পোরোগ্যামাস প্লান্ট। এরা কারা? সাধারণত এরকম ধরনের প্রকৃতির উদ্ভিদ দেখা যায় লিলি। লিলি নামক ফ্লাওয়ার যেগুলো আছে, এই লিলি ফ্লাওয়ারের মধ্যে সাধারণত পোরোগ্যামি আমরা দেখতে পাই। পোরোগ্যামি প্রকৃতির পরাগ মিলন বা আমাদেরকে পুংজনন কোষের প্রবেশ বা পরাগ নালিকার আমরা প্রবেশ দেখতে পাই। তারপরে আছে ধরো চ্যালাজোগ্যামি। চ্যালাজোগ্যামিটা কি জিনিস দেখো? চ্যালাজোগ্যামিটা মানে হচ্ছে ডিম্বক মূল বা ভ্রূণমূল। সেটা কি জিনিস দেখো? এই যে দিক থেকে সাধারণভাবে মাইক্রোপাইল থাকে, তার বিপরীত দিকে সাধারণভাবে ডিম্বক মূল থাকে বা ভ্রূণমূল থাকে। সেই জায়গাটা হলে বিপরীত দিকে। যখন কোনো পরাগনালিকায় এখান থেকে প্রবেশ করবে, তখন তাকে আমরা বলে থাকি চ্যালাজোগ্যামি। চ্যালাজোগ্যামি সাধারণভাবে আমাদেরকে অনেক উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। যেমন ধরো ওয়ালনাট, ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ, হচ্ছে আখরোট। আখরোট, আমরা যে শক্ত শক্ত আখরোট হয়, সেই আখরোটের মধ্যে সাধারণভাবে এরকম ধরনের চ্যালাজোগ্যামি আমরা দেখতে পাই। বিশেষ করে এটা আখরোটের মধ্যে আমাদের এটা দেখা যায়। এছাড়া দেখা যায় কি বেটুলা। বেটুলা নামে যে গণ বিশিষ্ট যত উদ্ভিদ আছে, তাদের মধ্যেও সাধারণভাবে আমরা এটাকে দেখতে পাই। বেটুলা নামে যে উদ্ভিদ যে গণ আছে, আমরা তাদের মধ্যেও সাধারণভাবে আমরা এটা দেখতে পাই। এছাড়াও আরো অনেকগুলো উদ্ভিদ আছে, যেমন খুব সম্ভব জুঘান্স নামে এতেও দেখা যায়। জুঘান্স, যে সমস্ত গণ বিশিষ্ট উদ্ভিদ আছে, আমরা তাদের ক্ষেত্রেও এটা দেখতে পারি। তারপর ক্যাসুরাইন, ক্যাসুরাইন এর মধ্যেও দেখা যায়, CASU, ক্যাসুরাইন জেনাস। এরকম ধরনের জেনাস বিশিষ্ট উদ্ভিদের ক্ষেত্রে আমরা সাধারণভাবে এটা দেখতে পাই যে চ্যালাজোগ্যামি ভাবে পরাগ নালিকা, পোলেন টিউব এদের ডিম্বকের মধ্যে প্রবেশ করে থাকে। এরপরে যেটা আছে সেটা হলো মেসোগ্যামি। মেসোগ্যামি 3 নম্বর যেটা আছে সেটা কি? মেসোগ্যামি। মেসোগ্যামিটা কি? মেসোগ্যামি মানে আমরা মেসোডার্মাল স্তর, মিনিং একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে যে লেয়ার থাকে, তার মানে বোঝা যাচ্ছে কোনটা আবরণী থেকেই এটা প্রবেশ করছে। ঠিকই, এটা আবরণী থেকে ডিম্বক প্রাচীর আছে, যেটাকে আমরা বলছি কি ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট, এই ইন্টেগুমেন্ট দিয়েও সাধারণভাবে কি হচ্ছে আমাদের এই পরাগ নালিকা, এই পরাগ নালিকা এখান থেকে সেই ইন্টেগুমেন্ট দিয়েও প্রবেশ করতে পারি। তখন তাকে আমরা বলছি কি মেসোগ্যামি। মেসোগ্যামি সাধারণভাবে আমাদেরকে অনেক প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ গণ আছে, তার হচ্ছে কিউকারবিটা এবং পপুলাস। এই গণ বিশিষ্ট দুটি উদ্ভিদের ক্ষেত্রেও সাধারণভাবে আমরা দেখতে পাই মেসোগ্যামি প্রকৃতির পরাগ মিলনের অংশগ্রহণকারী বিশেষ নিষেক প্রক্রিয়ায় পরাগ নালিকা বা টিউব নালিকা বা রেণু নালিকা প্রবেশ করছে, এবং সেই মধ্যে সেটা ডিম্বক প্রাচীর ভেদ করে আমরা যাকে বলছি মেসোগ্যামি, এটা দেখতে পাই কিউকারবিটা এবং পপুলাসের মধ্যে। তাহলে আমাদের কিভাবে পরাগ নালিকা ডিম্বকের মধ্যে প্রবেশ করছে, সেটার উপরে আমাদেরকে 3 রকম ভাবে আমরা এটা জানতে পারলাম।
তিন রকম ভাবে এটা করতে পারে এবং প্রত্যেকটা উদ্ভিদের নাম জানলাম। এরপরে কি হয় না, যেটা হয় আমাদের যে এই দুটি পুংজনন কোষ আছে, তো দুটি পুংজনন কোষে প্রথমটি সাধারণভাবে একটি, ধরো এই পুংজনন কোষ এন প্লাস ডিম্বক বা ডিম্বাণু এন মিলিত হলো, একটি চলে গেল প্রথম কেস। এটা নিষেক প্রক্রিয়া উল্টে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল। তাহলে এখন বাকি থাকলো কে, আরেকটি নিউক্লিয়াস, আরেকটি নিউক্লিয়াস বাকি থাকলো। এই আরেকটি যে নিউক্লিয়াস বাকি থাকলো সে কি করে, এন বেশি থেকে এই 2n ইকুয়াল টু করে 3n গঠন করে। তাহলে এটাকে বলছে কি ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন, ট্রিপল ফিউশন গঠন করে কি হচ্ছে, এন্ডোস্পার্ম। শস্যল অংশ গঠন করছে এন্ডোস্পার্ম। এটা সাধারণত কোথায় দেখা যায়, ধান, ভুট্টা, রেডি, গম প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এরা সাধারণভাবে দেখা যায়। এই ট্রিপল ফিউশন কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা, তারা ধান, গম, ভুট্টা, রেডি অর্থাৎ প্যাডি, হুইট, মেজ ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই যে এন্ডোস্পার্মটা দেখতে পাচ্ছি, অর্থাৎ শস্যল অংশ গঠন করাটা আমরা দেখতে পাচ্ছি। তার জন্য এটাকে আমরা সপুষ্পক উদ্ভিদের আমরা এটাকে বলে থাকি কিনা ডাবল নিষেক, ডাবল ফার্টিলাইজেশন। এটাকে আমরা বলে থাকি ফার্টিলাইজেশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস ইন ডাবল ফার্টিলাইজেশন। তাহলে দুবার নিষেক হচ্ছে। প্রথমবার কি হলো না, পুংজনন কোষের সাথে ডিম্বাণু মিলন ঘটলো, আর দ্বিতীয়বার কি হচ্ছে, পুংজনন কোষের সাথে আমাদের কি হচ্ছে না, পুংজনন কোষের সাথে আমাদের এই যে জায়গাটা আছে নির্ণীত নিউক্লিয়াস, এই নির্ণীত নিউক্লিয়াস কত 2n হিসেবে আছে, সেই 2nটার সাথে পরাগ নালিকার মধ্যে অবস্থিত পুংজনন কোষ তার মিলন ঘটছে, 3n গঠন হচ্ছে। তখন সেই ঘটনাটা হচ্ছে ট্রিপল ফিউশন। এই ট্রিপল ফিউশন ঘটনাটা ঘটছে, যার ফলে এন্ডোস্পার্ম গঠন হচ্ছে, শস্যল অংশ গঠিত হচ্ছে। এটা একবীজপত্রী সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ধান, ভুট্টা, গম, রেডি, যার ফলে শস্যল অংশ গঠিত হয়, যে শস্যটাকে আমরা খাদ্যরূপে গ্রহণ করছি, যেটা স্টার্চ রূপে জমা থাকে, উদ্ভিদ তার সঞ্চিত খাদ্য জমা করে। এই যে দুবার বিষক্রিয়া ঘটলো আর ট্রিপল ফিউশন ঘটলো, এটা হলো আমাদের সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। এবারে দেখো এই যে দুবার নিষেক ক্রিয়াটা ঘটলো, এটা বিজ্ঞানী নোয়াসিন, বিজ্ঞানীকে নোয়াসিন NAWASCHIN বিজ্ঞানী নোয়াসিন এই ঘটনাটা সাধারণভাবে আমাদেরকে আবিষ্কার করেন। বিজ্ঞানী নোয়াসিন এটাকে আবিষ্কার করেন 1898। বিজ্ঞানী নোয়াসিন এটাকে আবিষ্কার করেন কবে, 1898-এ এই ডাবল ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা উদ্ভিদের দেহের ক্ষেত্রে অবস্থান করে, পর্যবেক্ষণ করে। বিশেষ করে যে দুটো উদ্ভিদ ছিল তারা তারা হলো সাধারণভাবে যে লিলিয়াম এবং ফিটানিয়া এই ধরনের যে দুটো জিনাস বিশিষ্ট উদ্ভিদ ছিল, তাদের থেকে সাধারণভাবে এরা আমাদেরকে কি করলো না আবিষ্কৃত হলো যে ডাবল ফার্টিলাইজেশন। বিজ্ঞানী নোয়াসিন, লিলিয়াম এবং ফিটিলারিয়া, এই বিজ্ঞানী নোয়াসিন 1898 প্রথম ডাবল ফার্টিলাইজেশন এই ঘটনাটা ওনারা আবিষ্কার করলেন। ডাবল ফার্টিলাইজেশন এই ঘটনাটা প্রথম ওনারা পর্যবেক্ষণ করলেন নোয়াসিন নামে সায়েন্টিস্ট। তারা লিলিয়াম এবং ফিটিলারিয়া নামক উদ্ভিদের মধ্যে প্রথম এই ডাবল ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা গঠন করলেন। এর পরবর্তীকালে ডিম্বাশয় ফলে পরিণত হচ্ছে, ডিম্বক বীজে পরিণত হচ্ছে, এই ঘটনাটা পরপর চলতে থাকছে। এভাবেই সাধারণভাবে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। অবশ্যই ভিডিওটি দেখার শেষে কমেন্টস করতে ভুলবেন না।
কমেন্টস করলে পরে অনেক ভিডিও করতে আমরা উৎসাহিত হই এবং সমস্ত ভিডিওগুলো করা হয় কমেন্টে। যে সমস্ত ভিডিওগুলো বেশি করে চাওয়া হয় সেই ভিডিওগুলো সাধারণভাবে আমরা তৈরি করতে চেষ্টা করি। ধন্যবাদ সকলকে আবার।